আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একাদশ শ্রেণীর ফিনান্স ব্যাংকিং ও বীমা বিষয়ের প্রথম পত্রের অধ্যায় ৩ অর্থের সময় মূল্য এই অধ্যায়টির দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। অর্থের সময় মূল্য ধারণার দুইটি দিক হচ্ছে অর্থের বর্তমান মূল্য এবং অর্থের ভবিষ্যৎ মূল্য। আজকের আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে এই অর্থের বর্তমান মূল্য এবং অর্থের ভবিষ্যৎ মূল্য। তাহলে চলো আমরা শুরু করি। আমরা প্রথমে জানব অর্থের বর্তমান মূল্য সম্পর্কে। অর্থের বর্তমান মূল্য বিষয়টা কি? বর্তমান মূল্য বলতে ভবিষ্যতে প্রাপ্ত অর্থের আজকের মূল্যকে বোঝায়। যে কোনো একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ যেটা আমরা ভবিষ্যতে পাবো, ওই অর্থের বর্তমানে আমাদের কাছে যে মূল্যটা বহন করে সেটাই হচ্ছে অর্থের বর্তমান মূল্য। এখন আমরা এই অধ্যায়ে এই অর্থের বর্তমান মূল্য নির্ণয় করা শিখব। ভবিষ্যতে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের নির্দিষ্ট সুদের হারে আমরা অর্থের বর্তমান মূল্য নির্ণয় করা শিখব। এখানে দেখো, অর্থের বর্তমান মূল্যের সাথে একটা কনসেপ্ট জড়িত, নতুন একটা টার্ম জড়িত, যেটা কি বাট্টাকরণ। হ্যাঁ, বাট্টাকরণ জিনিসটা কি? বাট্টাকরণ হচ্ছে অর্থের বর্তমান মূল্য নির্ণয় করার প্রক্রিয়া। হ্যাঁ, অর্থের বর্তমান মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকে বলা হচ্ছে বাট্টাকরণ। তাহলে চলো আমরা এই অর্থের বর্তমান মূল্য আমরা নির্ণয় করব কিভাবে, সূত্রটা দেখে নিই। আমাদের অর্থের বর্তমান মূল্য নির্ণয় করতে হলে আমাদের সূত্রটা হবে PV = FV ডিভাইডেড বাই 1 প্লাস I এর পাওয়ার n। এখানে একটু খেয়াল করো, আমাদের PV দ্বারা কি বোঝানো হবে? এখানে PV দ্বারা বোঝানো হবে প্রেজেন্ট ভ্যালু, যেটাকে আমরা বলবো কি বর্তমান মূল্য। ঠিক আছে। FB দ্বারা বোঝানো হবে ভবিষ্যৎ মূল্য, I দ্বারা সুদের হার, n দ্বারা মেয়াদ। ঠিক আছে। তাহলে অর্থের বর্তমান মূল্য যখন আমরা নির্ণয় করব, তখন আমাদের সূত্রটা আমরা কি লিখব? প্রেজেন্ট ভ্যালু = ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই I এর পাওয়ার n। তোমরা যতবারই পড়বে ততবারই সূত্রটা খাতায় লিখে ফেলবে, তাহলে সূত্রটা মুখস্থ হয়ে যাবে। এখন আমরা অর্থের বর্তমান মূল্য নির্ণয় করা সূত্রটা দেখলাম, তাই না? এখন তাহলে চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে আমরা কিভাবে অর্থের বর্তমান মূল্য নির্ণয় করব সেটা দেখে নিই। উদাহরণ 1। অর্থের এখানে দেখো একটা অঙ্ক আছে, অঙ্কটা একটু খাতায় প্রথমে তুলে নেবে, তারপর আমার সাথে সাথে অঙ্কটা করবে। জনাব আকাশের আজ থেকে 5 বছর পর 5,000 টাকা প্রয়োজন। যদি ABC ব্যাংক লিমিটেড সঞ্চয় হিসেবে 10% হারে সুদ প্রদান করে, তাহলে জনাব আকাশের কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে? খেয়াল করো, আমরা অঙ্কটা সলিউশনে যাওয়ার আগে এখান থেকে তোমাদের অঙ্কটি একটু বুঝিয়ে দিই। এই যে 5,000 টাকা প্রয়োজন 5 বছর পরে, তাহলে এই 5,000 টাকাটা কি হবে আমাদের জন্য? ফিউচার ভ্যালু বা FB। 5 বছর পর এই 5 বছরটা আমাদের জন্য কি হবে? মেয়াদ, যেটা আমরা n দ্বারা প্রকাশ করি। আর ABC ব্যাংক লিমিটেড কি বলছে? তারা 10% হারে সুদ দেবে সঞ্চয় হিসেবে। তাহলে এই 10% হারে সুদ, এটা হবে আয়ের মান, বা সুদের হার বা আয়ের মান, তাই না? আর জনাব আকাশের কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে? আমরা তাহলে ক্যালকুলেশন করব কি বর্তমান মূল্য অর্থে, যেটা কি প্রেজেন্ট ভ্যালু বলা হয়। ঠিক আছে। তাহলে চলো আমরা অঙ্কটা সলিউশন করি। প্রথমে আমাদের কি করতে হবে? আমরা সূত্রটা লিখে নিলাম। বর্তমান মূল্য প্রেজেন্ট ভ্যালু = ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই I এর পাওয়ার n হোল, এটা টোটালটার পাওয়ার হবে n। এখানে আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে? আমাদের যখন অঙ্ক আমরা করব, ক্লাসের খাতায় অথবা পরীক্ষার খাতায় আমাদের যেটা করতে হবে, সূত্রটা অবশ্যই থাকতে হবে এবং কি কি ইনফরমেশন আমাদের অঙ্কে দেওয়া আছে গিভেন, সেটাও থাকতে হবে। এগুলোর জন্য মার্কস বরাদ্দ থাকে। ঠিক আছে। তাহলে দেখো, প্রথমে এভাবে সূত্রটি লিখবে, লেখার পর কি কি দেওয়া আছে এখানে ভবিষ্যৎ মূল্য ফিউচার ভ্যালু = 5,000 টাকা, সুদের হার I = 10%, এই পার্সেন্টেজটাকে আমরা এখানে 0.10 মানে দশমিকে পয়েন্টে আমরা নিয়ে আসব। ঠিক আছে। মেয়াদ n = 5 বছর। এখন আর কিছুই নয়, আমরা সূত্রটা লিখলাম। আমাদের নির্ণয় করতে হবে প্রেজেন্ট ভ্যালু কত, এটা আমরা ক্যালকুলেট করব। তাহলে প্রেজেন্ট ভ্যালু সূত্র কি? প্রেজেন্ট ভ্যালু = ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস I এর পাওয়ার n। তাহলে চলো আমরা সূত্রে মান বসাই। আমরা এখানে কিছুই না, সূত্রে আমরা মান বসালাম, ফিউচার ভ্যালুর মানটা বসালাম, I এর মানটা বসালাম এবং n এর মানটা বসালাম। তাহলে এটা একটু ক্যালকুলেশন করে দেখো তো অ্যানসারটা কত পাই আমরা। হ্যাঁ, ক্যালকুলেশন করে আমরা এটা পেলাম
3104.60। তাহলে দেখো আমাদের যে ছোট্ট একটা অঙ্ক দেওয়া ছিল, এই অঙ্কের আমরা বর্তমান মূল্যটা পেয়ে গেলাম। এই যে ৫,০০০ টাকা দেখছো, এই ৫,০০০ টাকার বর্তমান মূল্য কত? 3104.60 টাকা। তাহলে দেখো আমাদের এখানে কি পেলাম? জনাব আকাশ এবিসি ব্যাংকে 3104.60 টাকা জমা রাখতে হবে তাকে। এখন আমরা তো এটা পেলাম। এখন আমরা এই অর্থের বর্তমান মূল্য যখন জানার পরে আমরা নতুন একটা টার্ম সম্পর্কে জানবো, সেটা কি? সময়রেখা বা টাইম লাইন। আমাদের এই যে অর্থের বর্তমান মূল্যটা নির্ণয় করলাম, এটাকে যদি আমরা সময়রেখার মাধ্যমে সাহায্যে উপস্থাপন করি তাহলে বিষয়টা কেমন হবে? এই জিনিসটা কিন্তু আমরা সময়রেখার সাহায্যে উপস্থাপন করতে পারি। ঠিক আছে, সময়রেখার সাহায্যে কিভাবে আমরা বিষয়টা উপস্থাপন করব একটু দেখো তো। সময়রেখা হচ্ছে আনুভূমিক রেখা যার সর্ববামে থাকে 0 এবং পরবর্তীতে বাম থেকে ডান পর্যন্ত ভবিষ্যৎ সময় উল্লেখ থাকে, যার মাধ্যমে নগদ প্রবাহ দেখানো হয়। এটা তুমি দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে সময়রেখার সংজ্ঞাটা কি আমাদের লিখতে হয়। তার মানে দেখো সময়রেখা হচ্ছে একটা আনুভূমিক রেখা, এটার বাম পাশে থাকবে 0, বাম পাশ থেকে ডান পাশ পর্যন্ত সময়টা আমাদের দেখানো হচ্ছে। যেমন এখানে বছর দেখানো হয়েছে 1 2 3 4 5। আমরা একটু আগে যে অঙ্কটা করলাম, এককালীন অর্থের বর্তমান মূল্য এবং সময় রেখাটা আমরা এখানে দেখাচ্ছি। ওই অঙ্কটাতে কি ছিল? 5 বছর পর জনাব আকাশ পাবে ৫,০০০ টাকা, যেটা একটা সুদের হার দেওয়া ছিল। নির্দিষ্ট সুদের হারে আমরা বর্তমান মূল্য পেয়েছি 3104.60 টাকা। এই বিষয়টাই সময় রেখার মাধ্যমে দেখানো হয়েছে। দেখো 5 বছর পর পাওয়ার কথা ৫,০০০ টাকা, এই ৫,০০০ টাকাকে আমরা বর্তমান মূল্য যখন নিয়ে আসলাম বাট্টাকরণ প্রক্রিয়ার মাধ্যমে, আমরা কত পেলাম? এই যে 0 মানে কি? এটা আমরা বর্তমান অবস্থাতে আছি। ঠিক আছে, তাহলে আমরা ওখানে কত পেলাম? 3104.60 টাকা। আশা করি অর্থের বর্তমান মূল্য এটা বুঝতে পেরেছো। এখানে খেয়াল করো, এখানে অর্থের বর্তমান মূল্য নির্ণয় করার আরও একটি অঙ্ক তোমাদের জন্য দেওয়া আছে। অঙ্কটি আগে খাতায় তুলে নেবে, তারপর আমার সাথে সাথে অঙ্কটি করবে। দেখো এবিসি লিমিটেড একটি প্রকল্পে ৫,০০০ টাকা বিনিয়োগ করেছে। বিনিয়োগ প্রকল্প হতে আগামী ৪ বছরের প্রাপ্ত নগদ প্রবাহ হবে। দেখো সে ৫,০০০ টাকা বিনিয়োগ করেছে এবং আগামী ৪ বছরের নগদ প্রবাহটা দেওয়া আছে। হ্যাঁ, প্রথম বছর ৮০০, দ্বিতীয় বছর ১৫০০, তৃতীয় বছর ২,৮০০, চতুর্থ বছর ২,০০০। এবিসি লিমিটেডের বাট্টার হার ৮% হলে নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য নির্ণয় করো। এক্ষেত্রে কি বলছে? আমাদের কি করতে হবে? প্রত্যেকটা বছরের নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য নিয়ে এসে আমাদের টোটাল করতে হবে। এখানে বাট্টার হার কত দেওয়া আছে? ৮% দেওয়া আছে। ঠিক আছে, তাহলে অঙ্কটা আমরা কিভাবে করব? চলো আমার সাথে সাথে অঙ্কটা করে নাও। এখানে দেখো আমাদের আগের সূত্রটায় এখানে কি হচ্ছে? FV1 দেখা আছে। তার মানে কি? প্রথম বছরে যে আমাদের ক্যাশ ফ্লোটা দেওয়া আছে, প্রথম বছর শেষে যেটা ফিউচার ভ্যালু অফ 1 প্লাস আয়ের পাওয়ার 1। দ্বিতীয় বছরের ক্ষেত্রে যে ফিউচার ভ্যালু আমরা পাবো সেটা আমরা এখানে লিখবো। এখানে শুধু যেহেতু দ্বিতীয় বছর, তার মানে n এর মান আমাদের হয়ে যাবে 2। এভাবে n বছর পর্যন্ত। তো সূত্রটা আমরা এভাবে লিখবো। এখানে দেখো আমি এখানে দেওয়াই আছে FV1 দ্বারা কি বোঝানো হবে? FV2 দ্বারা দ্বিতীয় বছরে যে নগদ আন্তঃপ্রবাহ এসেছে, FV3 দ্বারা তৃতীয় বছরে যে নগদ আন্তঃপ্রবাহ এসেছে, FV4 দ্বারা চতুর্থ বছরে যে আন্তঃপ্রবাহ এসেছে, সেটা এখানে দেখানো হলো। এবার আমাদের কিছুই না, এখন আমরা সূত্রটা লিখব। আচ্ছা, এখানে আমাদের আরেকটা বিষয় ছিল আয়ের মান। আয়ের মান কত? সুদের হার ইকুয়াল টু 8%, যেটাকে আমরা সূত্রে আমরা কখনো পার্সেন্টেজ লিখবো না, সূত্রের ভেতরে আমরা এটাকে আগেই পয়েন্টে নিয়ে আসবো। 8% আমাদের পয়েন্টে আনলে কত হবে? 0.08। তাহলে প্রেজেন্ট ভ্যালু সূত্রটা আমরা লিখলাম। এখন কিছুই না, সূত্রে আমরা মান বসালাম। দেখো FV1 লিখলাম, প্রথম বছরের ক্ষেত্রে আমাদের n এর মান 1 হবে, দ্বিতীয় বছরের ক্ষেত্রে n এর মান 2, তৃতীয় বছরের ক্ষেত্রে n এর মান 3, চতুর্থ বছরের ক্ষেত্রে n এর মান 4। আর এক্ষেত্রে কি হচ্ছে? কোন বছরে আমাদের নগদ আন্তঃপ্রবাহটা কত এসেছে সেটা লেখা হয়েছে। আর আয়ের মান কত হবে? 0.08। প্রত্যেকটা বছরের ক্ষেত্রে একই। এগুলো প্রত্যেকটা বর্তমান মূল্য নিয়ে এসে যোগ করলেই আমরা এই প্রকল্পের বর্তমান মূল্যটা, মানে এই প্রকল্পের নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্যটা পেয়ে যাব। তাহলে একটু ক্যালকুলেশন করে দেখো, এটা তুমি ভেঙে ভেঙে করতে পারবা যে প্রথম বছরেরটা আমরা ক্যালকুলেট করলাম, দ্বিতীয় বছরের ক্যালকুলেট করে আমরা এটা পেলাম, তৃতীয় বছরে এটা, চতুর্থ বছর এটা। তাহলে এবার 4টা বছরের নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্যটা যোগ করে দাও।
যোগ করার পর আমরা কত পেলাম ৫,৭১৯.৫৩ টাকা। তাহলে কি এবিসি লিমিটেড ৫,০০০ টাকা বিনিয়োগ করে ভবিষ্যতে প্রাপ্ত যে তার নগদ প্রবাহ থাকছে তার বর্তমান মূল্য আমরা কত পেলাম ৫,৭১৯.৫৩ টাকা। এখানে আসো আমাদের অর্থের বর্তমান মূল্য নির্ণয় করার জন্য আরও একটা উদাহরণ আমাদের এখানে দেওয়া আছে। দেখো তোমার কাছে দুটি বিনিয়োগ প্রকল্প রয়েছে, উভয় প্রকল্পের বিনিয়োগের পরিমাণ কত ৮,০০০ টাকা। প্রকল্প ক হতে ১ বছর পর পাওয়া যাবে কত ১০,০০০ টাকা, প্রকল্প খ হতে ৪ বছর পর পাওয়া যাবে ১২,০০০ টাকা। দেখো প্রকল্প কর ক্ষেত্রে একটা ফিউচার ভ্যালু এখানে দেওয়া আছে, এন এর মান একটা দেওয়া আছে, আবার প্রকল্প খর ক্ষেত্রে ফিউচার ভ্যালু দেওয়া আছে ১২,০০০ টাকা, এন এর মান দেওয়া আছে ৪। সুদের হার 10% হলে কোন প্রকল্পটি গ্রহণ করা উচিত? তাহলে দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করব বলো তো। প্রথমে এই ১০,০০০ টাকার একটা বর্তমান মূল্য আনতে হবে প্রকল্প কর, আবার প্রকল্প খর বর্তমান মূল্য আনতে হবে। যেই প্রকল্পের বর্তমান মূল্যটা বেশি হবে এক্ষেত্রে তোমার কিন্তু সেই প্রকল্পেই বিনিয়োগ করাটা উত্তম হবে, তাই না? তাহলে চলো এরকম একটা অঙ্ক আমরা দেখে ফেলি। এই অঙ্কটার সমাধান আমরা করতে গেলে প্রথমে আমরা কি করব, ক প্রকল্পের বর্তমান মূল্যটা নির্ণয় করব, ঠিক আছে? অঙ্কগুলো যখন করবা তখন অবশ্যই দেওয়া আছে দিয়ে ফিউচার ভ্যালু কোনটা, প্রেজেন্ট আয়ের মান কোনটা, এন এর মান কোনটা এটা দেখে নিতে হবে। আচ্ছা প্রথমে আমরা সূত্রের মানটা বসালাম, ফিউচার ভ্যালু আছে ১০,০০০ টাকা এবং এন এর মান ১, আয়ের মান 0.10। এটা আমরা ক্যালকুলেশন করে দেখি কত পেলাম ৯,০৯০.৯০ টাকা, ঠিক আছে? তাহলে এবার আমরা আসো খ প্রকল্পের বর্তমান মূল্যটা নির্ণয় করি। খ প্রকল্পের বর্তমান মূল্য কত, প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস আয়ের পাওয়ার এন। এক্ষেত্রে ফিউচার ভ্যালু কত আছে ১২,০০০ টাকা, আর আয়ের মান সে আগেরটাই 0.110 আর এন এর মান হচ্ছে ৪। একটু ক্যালকুলেশন করে দেখো অ্যান্সারটা কত আসে। অ্যান্সারটা এসেছে ৮,১৯৬ টাকা। এক্ষেত্রে দেখো এক্ষেত্রে কিন্তু দুইটা প্রকল্পের বিনিয়োগ করছে সে একই অ্যামাউন্ট, কিন্তু প্রথম বছর শেষে ক প্রকল্পে যে অ্যামাউন্টটা সে পাচ্ছে সেটার বর্তমান মূল্য কিন্তু বেশি, যদিও সে খ প্রকল্পের ভবিষ্যৎ মূল্যটা বেশি কিন্তু সেটা সে পাচ্ছে ৪ বছর পরে, কিন্তু সেটার বর্তমান মূল্য খ প্রকল্প হতে যে ১২,০০০ টাকা সে ৪ বছর পেল সেটার বর্তমান মূল্য কিন্তু ক প্রকল্পের বর্তমান মূল্যের থেকে কম, তাই না? তাহলে আমরা কোন প্রকল্পটা গ্রহণযোগ্য, ক প্রকল্পের বর্তমান মূল্য খ প্রকল্প হতে বেশি। হ্যাঁ, যদিও কিন্তু ভবিষ্যৎ মূল্য খ প্রকল্পের বেশি, কিন্তু অর্থের সময় মূল্য ধারণা অনুযায়ী আমরা যখন বর্তমান মূল্য নির্ণয় করলাম তখন আমরা দেখলাম ক প্রকল্পের বর্তমান মূল্যটা বেশি। হ্যাঁ, খ প্রকল্পের বর্তমান মূল্যটা কম। তাহলে এক্ষেত্রে কোন প্রকল্পে বিনিয়োগ করা উচিত, ক প্রকল্পে বিনিয়োগ করা উচিত। আশা করি আমরা অর্থের বর্তমান মূল্য সম্পর্কে আমাদের ধারণাটা ক্লিয়ার হয়েছে। এবার আসো এখন আমরা দেখব অর্থের ভবিষ্যৎ মূল্য সম্পর্কে। প্রথমেই আমরা দেখে নিই অর্থের ভবিষ্যৎ মূল্যের সংজ্ঞাটা কি হবে। ভবিষ্যৎ মূল্য বলতে বর্তমানে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট হারে কোথাও বিনিয়োগ করলে ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ে যে নগদ অর্থ পাওয়া যাবে তাকে বোঝানো হয়। তোমার কাছে বর্তমানে যে টাকাটা আছে এটা যদি একটা নির্দিষ্ট পরিমাণ সুদের হারে কোথাও বিনিয়োগ করো তাহলে ৫ বছর ১০ বছর বা ১ বছর একটা নির্দিষ্ট সময় শেষে যে অর্থটা তুমি পাবা সেটাই হবে তোমার কাছে ওই নির্দিষ্ট পরিমাণ অর্থের ভবিষ্যৎ মূল্য। তাহলে এবার আসো অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার প্রক্রিয়াটা কি, চক্রবৃদ্ধি পদ্ধতি, ঠিক আছে, বা চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি। এটা কি, চক্রবৃদ্ধি হলো ভবিষ্যতের মূল্য নির্ণয়ের এমন একটি প্রক্রিয়া যেখানে সুদ আসলের উপর সুদটা হিসাব করা হয় বা গণনা করা হয়। তাহলে চলো দেখে নিই অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার জন্য আমরা কোন সূত্রটি ব্যবহার করব। অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার জন্য আমাদের সূত্রটা হবে ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আয়ের পাওয়ার এন। আমরা তো জানি এফবি দ্বারা কি বোঝানো হয়, এখানে এফবি দ্বারা ফিউচার ভ্যালু, পিভি দ্বারা প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য, আয় দ্বারা সুদের হার, এন দ্বারা মেয়াদ এবং এফবি দ্বারা ভবিষ্যৎ মূল্য। তাহলে অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হলে আমরা এই সূত্রটি ব্যবহার করব। তাহলে চলো প্রথমে একটি উদাহরণের মাধ্যমে আমরা অর্থের ভবিষ্যৎ মূল্যটা নির্ণয় করা শিখি।
দেখো কি আছে, জনাব রহিম এবিসি ব্যাংকে 10% সুদের হারে 100 টাকা জমা রেখেছে। প্রথম বছর, দ্বিতীয় বছর এবং তৃতীয় বছর শেষে সে কত টাকা পাবে? এক্ষেত্রে দেখো সুদের হার কত, আই ইকুয়াল টু 10% বা 0.10। আচ্ছা, এখানে দেখো সুদের হার দেওয়া আছে 100 টাকা, এটা হবে আমাদের এক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু। আর ফিউচার ভ্যালু হচ্ছে প্রথম বছর শেষে আমরা একটা পাবো, দ্বিতীয় বছর শেষে একটা পাবো, তৃতীয় বছর শেষে একটা পাবো। ভবিষ্যৎ মূল্য ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আয়ের পাওয়ার n। এখানে দেখো বর্তমান মূল্য প্রেজেন্ট ভ্যালু কত ছিল আমাদের অঙ্কে, 100 টাকা, সুদের হার 10%, 0.10, মেয়াদ 1, 2, 3, মানে n এর মান আমরা প্রথম বছরে 1 লিখব, দ্বিতীয় বছরে 2, তৃতীয় বছরে 3। তাহলে দেখো এখানে যদি আমরা সূত্রের মানটা বসাই, প্রথম বছর শেষে আমরা কোনটা পাবো, 110 টাকা। দ্বিতীয় বছর শেষে আমরা একইভাবে শুধুমাত্র n এর মানটা চেঞ্জ করলাম, ক্যালকুলেশন করে দেখো কত পাবো, 121 টাকা। তৃতীয় বছর শেষে আমরা কত পাবো, ভবিষ্যৎ মূল্য 133.1 টাকা। এক্ষেত্রে দেখো তুমি লক্ষ্য করো যে আমরা চক্রবৃদ্ধি সুদের হারে যে সূত্রটা আমরা বললাম, বা আমরা যে সংজ্ঞাটা বললাম, যে প্রথম বছরের সুদ আসলের উপর যে যখন দ্বিতীয় বছরে সুদ ধরা হবে তখন সেটা হবে চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি। দেখো প্রথম বছরের ক্ষেত্রে দেখো আমাদের এখানে সুদ আসল কত হলো, 110 টাকা। এই 110 টাকার উপর আবার যদি 10% সুদ ধরা হয় তখনই কিন্তু 121 টাকা আসবে, যেটা আমরা এই সূত্রের মাধ্যমে সূত্রের মান বসিয়ে আমরা পেয়েছি। হ্যাঁ, সরল সুদের হারে কিন্তু সেটা হয় না। যদি দ্বিতীয় বছরে 100 টাকার উপর সুদ ধরা হতো তাহলে সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় বছরের সুদের পরিমাণ 10 টাকা আসতো, তাহলে সুদ আসল মিলিয়ে দ্বিতীয় বছর শেষে আসতো 120 টাকা। কিন্তু এখানে কিন্তু এসেছে 121 টাকা। কারণ কি? কারণ ফিউচার ভ্যালুটা আমাদের নির্ণয় করা হয় চক্রবৃদ্ধিকরণ পদ্ধতির মাধ্যমে। চক্রবৃদ্ধি সুদের হার কি, প্রথম বছরের সুদ আসলের উপর যখন পরবর্তী বছরে সুদ ধার্য করা হয় তখন সেটাকে বলা হয় চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি। আর আমাদের অর্থের সময় মূল্যে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার জন্য আমরা ব্যবহার করি এই চক্রবৃদ্ধি পদ্ধতি। সুদের আমাদের সরল সুদের হারের যে পদ্ধতি আছে ওইটা এক্ষেত্রে ব্যবহার করা হয় না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এখন আমরা আরেকটি উদাহরণ করব আমাদের ফিউচার ভ্যালু। যেমন দেখো জনাব করিম 12% সুদে 20,000 টাকা এবিসি ব্যাংকে জমা রাখলো, 5 বছর পর তিনি কত টাকা পাবে? এক্ষেত্রে 20,000 টাকা কি প্রেজেন্ট ভ্যালু, 5 n এর মান, আর এখানে সুদের হার i ইকুয়াল টু 12%। তাহলে আমরা এক্ষেত্রে সমাধানটা কিভাবে করব? দেখো এখানে বর্তমান মূল্য প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু 20,000 টাকা, সুদের হার i ইকুয়াল টু 12%, 0.12, মেয়াদ n ইকুয়াল টু 5 বছর। আর সূত্রটা আমাদের এক্ষেত্রে কি ছিল, ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আয়ের পাওয়ার n। আমরা সূত্রে মানটা শুধু বসিয়ে দিলাম, প্রেজেন্ট ভ্যালুর মান 20,000 টাকা, আয়ের মান আয়ের মান 0.12 এবং n এর মান 5। একটু ক্যালকুলেশন করে দেখো আমরা অ্যান্সারটা কত পাই। আমরা এখানে অ্যান্সার পাচ্ছি 35,246.830 টাকা। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এখানে কি পেলাম, যে বর্তমানের 20,000 টাকা 5 বছর পরের 35,246.830 টাকার সমান মূল্য বহন করে, তাই না? এই বিষয়টা যদি আমরা সময় লেখায় দেখাই তাহলে কি হবে, 12% সুদের হারে 5 বছর পর, এই যে আজকের যে 20,000 টাকা, এই যে সময় রেখা এখানে নিচে বছর দেখানো হচ্ছে 0 থেকে 5, সুদের হার হবে 12%। 5 বছর পর এই আজকের 20,000 টাকা প্রেজেন্ট ভ্যালু 20,000 টাকা 5 বছর পর হবে 35,246.830 টাকা। আশা করি বিষয়টি এক্ষেত্রে আমাদের এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার বিষয়টি বুঝতে পেরেছো, এবং এখানে সময় রেখার মাধ্যমে যে আমরা উপস্থাপন করলাম, কিভাবে করলাম, এটাও আশা করি বুঝতে পেরেছো। এবার আরেকটি উদাহরণ আছে, দেখো জনাব রহিম 30,000 টাকা 10 বছর মেয়াদী একটি সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করবে। প্রথম 6 বছরে সুদের হার 12% এবং পরবর্তী 4 বছরে সুদের হার 10% হলে তিনি মেয়াদ শেষে কত টাকা ফেরত পাবেন? অঙ্কটা আমরা কিভাবে করব দেখো তো। এক্ষেত্রে তোমাদের বলে দিই, প্রথম ক্ষেত্রে আমাদের প্রেজেন্ট ভ্যালু হবে 30,000 টাকা, যেটা 10 বছর পর আমরা একটা অ্যামাউন্ট পাবো।
ওই অ্যামাউন্টটার উপরই আমরা পরবর্তী 4 বছরে 10% সুদের হারে আমরা ফিউচার ভ্যালুটা নির্ণয় করব। তাহলে নির্ণয় করো। প্রথমে আমাদেরকে কি করতে হবে, 6 বছর শেষে ভবিষ্যৎ মূল্যটা নির্ণয় করব। কিভাবে করব? এখানে বর্তমান মূল্য 30,000 টাকা হবে, সুদের হার i = 12%, কারণ প্রথম 6 বছর দেবে 12% হারে সুদ। তাহলে কি হবে? 0.12, মেয়াদ হবে 6, n এর মান 6 বছর। তাহলে আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার সূত্রটা আমরা লিখলাম, ফিউচার ভ্যালু = প্রেজেন্ট ভ্যালু * 1 + i/n। আমরা সূত্রে মানটা বসালে আমরা কত পেলাম? এখানে 59,214.68 টাকা। এখন দেখো, এই টাকাটার উপর আমরা পরবর্তী 4 বছরে এই যে 59,214.68 টাকা, এই টাকার উপর আমরা পরবর্তী 4 বছরের ফিউচার ভ্যালুটা নির্ণয় করব 10% সুদের হারে, যেটা আমাদের অঙ্কে দেওয়া আছে। দেখো, পরবর্তী 4 বছর শেষে এই 59,214.68 টাকার ভবিষ্যৎ মূল্য নির্ণয়। এখানে দেখো, বর্তমান মূল্য প্রেজেন্ট ভ্যালু = 59,214.68 টাকা, সুদের হার i = 10%, 0.10, মেয়াদ n = 4 বছর, ভবিষ্যৎ মূল্য ফিউচার ভ্যালু কত? এটা এখন আমরা বুঝতে পেরেছি যে আমাদের প্রেজেন্ট ভ্যালু কোনটা হবে। আমরা শুধুমাত্র সূত্রে মান বসিয়ে দিলাম। এক্ষেত্রে একটু খেয়াল করো, প্রেজেন্ট ভ্যালুটা আমরা লিখলাম এবং n এর মান এক্ষেত্রে হবে 4। আমরা পরবর্তী 4 বছর পরের ভবিষ্যৎ মূল্যটা আমরা এখানে নির্ণয় করছি। কত পেলাম? 86,696.21 টাকা। আমরা আমাদের অ্যান্সারটি পেয়ে গিয়েছি। এখন আজকের হোমওয়ার্কটুকু একটু নোট করে নাও। ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো যেখানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 12%। কোন কোন ক্ষেত্রে নির্ণয় করতে হবে? 10,000 টাকা 4 বছরের জন্য যদি বিনিয়োগ করা হয় তাহলে, আর 15,000 টাকা 7 বছরের জন্য যদি বিনিয়োগ করা হয় তাহলে। এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবে বাসায়। 2 নাম্বার, জনাব আকাশ নতুন একটি মেশিন ক্রয় করতে চায়। উক্ত মেশিন হতে আগামী 3 বছরে প্রত্যাশিত নগদ আন্তঃপ্রবাহ হবে যথাক্রমে 30,000 টাকা, 40,000 টাকা, 45,000 টাকা। যদি বাট্টার হার 9% হয় তাহলে উক্ত নগদ প্রবাহের বর্তমান মূল্য নির্ণয় করো। তো এই অঙ্কগুলো একটু বাসায় প্র্যাকটিস করবে। তাহলে আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবে। ধন্যবাদ।